হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজ আমরা এখানে টেট এক্সামের জন্য স্পেশাল ইংলিশ পেডাগজি মক টেস্ট নাম্বার 12 তোমাদের সামনে পাবলিশ করছি। আমাদের চ্যানেলে হয়ে যাওয়া 11টি ইংলিশের মক টেস্ট তোমরা যদি এখনও না দেখে থাকো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল আইকনে গিয়ে প্লেলিস্টগুলো একবার দেখে নিও। সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ইংলিশ পেডাগজি, বেঙ্গলি পেডাগজি প্রত্যেকটার আলাদা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে সেখানে অনেকগুলো প্রায় 60 থেকে 70টার মতো ক্লাস অলরেডি নেওয়া হয়ে গেছে এবং সেই ক্লাসগুলো রেগুলার চলছে। 3টা করে ক্লাস তোমাদের রেগুলার চলছে স্পেশাল টেটের জন্য। তো দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে ইংলিশ পেডাগজি মক টেস্ট নাম্বার 12 টার্গেট টেট এক্সাম। আজকে সেটা প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, অ্যাকুইজিশন অফ নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন করা যেটাকে বলা হয় সেটা কি, সেটা কেমন, কগনিটিভ, কোনেটিভ, ইফেক্টিভ, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? অ্যাকুইজিশন অফ নলেজ হচ্ছে কগনিটিভ অর্থাৎ প্রজ্ঞামূলক। আমরা কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি নিয়ে কিন্তু আলোচনা করেছি, তার একটা স্পেশাল ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই সেটা দেখতে পারো। সেকেন্ড কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন। ট্রেনিং অ্যান্ড এডুকেশন আর কনসিডার্ড টু বি, ট্রেনিং অ্যান্ড এডুকেশন আর কনসিডার্ড টু বি পজিটিভ সোশিয়ালাইজেশন, ন্যাচারাল সোশিয়ালাইজেশন, planned socialization, none of the above. Training and education are considered to be অর্থাৎ শিক্ষণ বা ট্রেনিং করা, হ্যাঁ ট্রেনিং করার মধ্য দিয়ে শিক্ষালাভ করা, ট্রেনিং এবং শিক্ষালাভ, এটা কি, এটাকে কি কনসিডার করা হচ্ছে? এটা হবে হচ্ছে একটা প্ল্যান্ড সোশিয়ালাইজেশন, ঠিক আছে? অর্থাৎ প্ল্যান করা একটা সামাজিকীকরণ, ট্রেনিং করে তারপরে ট্রেনিংয়ের মধ্য দিয়ে এডুকেশন লাভ করা, তাহলে এটা একটা প্ল্যানিংয়ের মধ্য দিয়ে চলে। নাম্বার 3তে বলা হয়েছে দ্য কনসেপ্ট অফ মেন্টাল এজ অর্থাৎ মানসিক বয়স। মানসিক বয়স যেটাকে এমএ বলা হয়, এম এর ফুল ফর্ম হচ্ছে মেন্টাল এজ। হ্যাঁ, এটা ইন্ট্রোডিউস কে করেছেন? ইজ ইন্ট্রোডিউসড বাই, কে করেছেন এটা? স্টার্ন, টরম্যান, বিনে, থার্স্টন। সঠিক উত্তর হবে আলফ্রেড বিনে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার ডিতে বলা হয়েছে হোয়েন স্টুডেন্টস হ্যাভ টু চুজ এ কারেক্ট অ্যান্সার ফ্রম অ্যামাং সেভারাল অ্যান্সার ইন ইট। মানে যেই পরীক্ষাগুলো টেটে হবে আর কি, সেরকমই কোশ্চেন যদি আমি বলি, একটা কোশ্চেন 4টা করে অপশন রয়েছে, তো সেই ধরনের কোশ্চেনগুলোকে কি বলা হয় বা সেই ধরনের অ্যান্সারগুলোকে কি বলা হয়? সেন্টেন্স কমপ্লিশন, ম্যাচিং সেট, ট্রু অর ফলস, মাল্টিপল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মাল্টিপল বা এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। ট্রু ফলস তো আমরা জানি, সেটা হচ্ছে একটা করে বাক্য দেওয়া থাকবে, সেটা ট্রু ফলস। ম্যাচিং সেট মানে হচ্ছে ম্যাচিংয়ের টেবিল দেওয়া হবে, এ আর বি এর মধ্যে এরকম ম্যাচিং করতে বলবে, এর সাথে এর, এর সাথে এর। এবং সেন্টেন্স কমপ্লিশন মানে হচ্ছে বাক্য সম্পূর্ণ করা, ঠিক আছে? তাহলে এটা সঠিক উত্তর হবে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। নাম্বার 5-এ চলে আসি টিচার শুড অ্যাডপ্ট অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড টিচিং বিকজ। অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড টিচিং মানে একটা টেক্সট করানো হলো, মানে আমাদের এই চ্যানেলে যেরকম করে ক্লাসেসগুলো কিছু হয়েছে, অর্থাৎ একটা টপিক নিয়ে আলোচনা করেছি, তারপর সেই টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক তেমনি যখন একজন টিচার ক্লাসে একটা টপিক পড়াবেন, তারপর সে টপিক থেকে কোয়েশ্চেন অ্যান্সার দেবেন, অ্যান্সার না কোয়েশ্চেন দেবেন বাচ্চাদেরকে করার জন্য। সেটা কেন করা হবে, এই ধরনের পড়ানোটা কেন করানো হয়? অপশন নাম্বার এতে বলা হয়েছে মেনি থিংস ক্যান বি টট থ্রু দেম, ঠিক আছে? মানে অনেক কিছু করা যেতে পারে এর মধ্য দিয়ে, মেনি থিংস ক্যান বি টট থ্রু দেন। ইট ব্রিংস অ্যাবাউট ইন্টারেস্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ এটা ক্লাসের মধ্যে একটা ইন্টারেস্ট নিয়ে আসবে। ইট মেক্স ক্লাস ইন্টারেস্টিং অ্যান্ড লাইভলি, এটা ক্লাসকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলবে, যে বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়ার পর বাচ্চাদেরকে যদি সেই টপিকের উপরেই অ্যাক্টিভিটিস করতে দেওয়া হয়, তাহলে তারাও ইন্টারেস্ট পাবে যে স্যার এখনই করালো, তাহলে এটা থেকে আমরা অবশ্যই পারবো। অল অফ দি অ্যাবাভ, উপরে সব কয়টি, অর্থাৎ অনেক কিছু শেখা যাবে এটার মধ্যে দিয়ে, এটা ক্লাসে ইন্টারেস্ট নিয়ে আসবে, এটা ক্লাসকে লাইভলি করে তুলবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ সবগুলোই কিন্তু সঠিক। নাম্বার 6-এ বলা হয়েছে দ্য বেসিস অফ অল লার্নিং ইজ, ঠিক আছে? সমস্ত লার্নিংয়ের ভিত্তি বা মূলটা কি? বিহেভিয়ার মানে আচরণ, ইন্টারেস্ট মানে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট থাকা, উৎসাহ থাকা, মোটিভেশন অর্থাৎ সে কতটা মোটিভেশন পেল, প্রেরণা, আন্ডারস্ট্যান্ডিং বোধগম্যতা বা বোঝা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে
মোটিভেশন, বাকি পয়েন্টসগুলোও কিন্তু রিলেভেন্ট, কিন্তু মোটিভেশনটা হচ্ছে মোর রিলেভেন্ট এবং এটা হচ্ছে মোর ইম্পর্ট্যান্ট দ্যান দি আদার্স। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 7, ফরগেটিং ক্যান বি মিনিমাইজড বাই, অর্থাৎ ভুলে যাওয়ার যে প্রবণতা এটাকে কমানো যাবে কিভাবে, বা এটাকে ছোটো করা যাবে কিভাবে, বা এটাকে থামিয়ে দেওয়া যাবে কিভাবে। ঠিক আছে, তো মিনিমাইজ করবো আমরা কিভাবে, কমাবো এটাকে পানিশমেন্ট দিয়ে, অর্থাৎ যে ভুল করছে তাকে বেধড়ক মারধর করতে হবে, পানিশ করতে হবে। থ্রু প্র্যাকটিস, প্র্যাকটিস করার মধ্যে দিয়ে, অর্থাৎ অনেক বেশি অনুশীলন করতে হবে, তাহলে সেটা ঠিক হবে। রিওয়ার্ড, অর্থাৎ অনেক বেশি রিওয়ার্ড, তাকে পুরস্কার দেওয়া, লোভ দিতে হবে যে তুমি এটা করো তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে। ইন্টারেস্ট, অর্থাৎ উৎসাহর মধ্য দিয়ে। সঠিক উত্তর কী হবে? ভুল করা একজন শিক্ষার্থী তখনই কমাতে পারবে যখন সে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তাই তো? তো এই প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। নাও কোয়েশ্চেন নাম্বার 8, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইজ ডান। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে কি, যেটা কম্প্রিহেনশন টেক্সট থাকে, সিন আনসেন যেটা রয়েছে মাধ্যমিকে, ঠিক তেমনি সেই সিন আনসেন থেকে কোয়েশ্চেন আনসার করা, সেই ইভ্যালুয়েশনটা কীভাবে করা হবে বা কেমন করে করা উচিত, থ্রু আউট দ্য ইয়ার, গোটা বছর সেটাকে করা উচিত, আফটার ইচ এক্সামিনেশন, প্রত্যেকটা পরীক্ষার পরে সেটা করা উচিত, সামথিং ডিউরিং দ্য ইয়ার, সামটাইমস ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ বছরের মাঝে মাঝে কখনো কখনো করা উচিত, এভরি 3 মান্থস, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর করা উচিত। তো মনে রাখতে হবে একজন স্টুডেন্টকে যদি পারদর্শী করে তুলতে হয় তাহলে তাকে কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনের যে কাজটা সেটা কিন্তু গোটা বছর ধরে একটা নিয়মিত প্রসেসে করতে হবে, থ্রু আউট দ্য ইয়ার করতে হবে। ঠিক আছে, নাম্বার 9, চিলড্রেন উইথ মেন্টাল রিল্যাক্সেশন বলা যেতে পারে সেটাকে, আর দোজ চিলড্রেন হুজ আইকিউ ইজ, বা যে সমস্ত বাচ্চারা মানসিকভাবে পিছিয়ে পড়া, ঠিক আছে, মানসিকভাবে পিছিয়ে পড়া, তাদের আইকিউ কত হয়, বিলো 70, বিলো 40, বিলো 50, বিলো 90। সঠিক উত্তর কী হবে? যাদের আইকিউ লেভেল বিলো 70, ঠিক আছে, বিলো 70, তাদের কিন্তু মানসিকভাবে তারা কিন্তু পিছিয়ে থাকে। ঠিক আছে, তারপর নাম্বার 10 বলেছে দ্য ডিমেরিটস অফ অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন ইজ দ্যাট। অবজেক্টিভ টাইপ কি, মানে যেটা হচ্ছে যে শর্ট কোশ্চেন টাইপ যে কোশ্চেন, এখন যে বিভিন্ন গভর্নমেন্টাল যে পরীক্ষাগুলো হয় সেখানে, মানে আমি স্কুলের কথা বলছি, সার্ভিসের এক্সাম নয়, স্কুলের যেগুলো কথা বলছি, সেখানে বেশিরভাগই ছোট প্রশ্নের দিকে ধ্যান দেওয়া হচ্ছে, কারণ মার্কসটা এখন একটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, সবাই নম্বরের ইঁদুর দৌড়ে ছুটছেন, বাচ্চাদের সাথে সাথে তাদের অভিভাবকরাও সেই দৌড়ে একদম সামিল হয়েছেন। তো সেই যে নম্বরের দৌড়ের যে ব্যাপারটা, বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, সেটা এমসিকিউ হতে পারে, ট্রু ফলস হতে পারে, ওয়ান লাইনার কোশ্চেন আনসার হতে পারে, সেটার ডিমেরিট কি, সেটা সবথেকে বড় ত্রুটি বা সেটা সবথেকে বড় অন্ধকার দিক কোনটা? ইট স্ট্রেসেস অনলি দ্য অ্যাকুইজিশন অফ ফ্যাকচুয়াল নলেজ। এটা শুধুমাত্র যে ফ্যাকচুয়াল নলেজ রয়েছে সেই জ্ঞানটা অর্জনের দিকে এটাকে সবসময় উৎসাহ দিতে থাকে। ইট ডাজ নট এনকারেজ রাইটিং অ্যাবিলিটিস অফ স্টুডেন্টস। এটা বাচ্চাদের যে লেখার যে প্রবণতা, অর্থাৎ একটা প্যাসেজ লেখা, একটা ভাব সম্প্রসারণ লেখা, মানে যেখানে একটা স্টুডেন্ট নিজের গঠনগত যে বোধগম্যতা বা নিজের গঠনগত ক্ষমতা সেটা দেখাতে পারে, সেটা এখানে ব্যাহত হয়, সেই ক্ষমতা এখানে দেখাতে তারা পারছে না, এনকারেজ পায় না, মানে এনকারেজ থাকে না। দের ইজ নো রুম ফর অরিজিনালিটি অ্যান্ড ইমাজিনেশন। সেখানে কল্পনা করার কোনো জায়গা নেই, সেখানে বানিয়ে লেখার কোনো জায়গা নেই, সেখানে নিজেদের মানে নিজস্বত্ব বা যেটাকে বলে মৌলিকত্ব সেটার কোনো জায়গা নেই। সবাই সেখানে একই প্রশ্নের অ্যান্সার একই রকমভাবে করছে, টিক মেরে মেরে চলে যাচ্ছে। অল অফ দি অ্যাবাভ, উপরে সব কয়টি। সঠিক উত্তর হবে তিনটাই। এখানে শুধুমাত্র ফ্যাকচুয়াল নলেজের উপরে বেশি জ্ঞান অর্জন করার জন্য প্রভাবিত করা হয়। এটা একদমই এনকারেজ করে না বাচ্চাদেরকে নতুন করে বা কোনো কিছু লেখা কনস্ট্রাকশনের দিকে বিল্ড করতে। এখানে কোনো জায়গা নেই অরিজিনালিটি এবং ইমাজিনেশন নিজের ফলানোর। তাই অল অফ দি অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এটা ঠিক যে এই নম্বরের মানে আজকে বর্তমান যুগে এই শর্ট কোশ্চেন হওয়াতে নম্বরের যে চাহিদা বা নম্বরের যে নম্বর প্রাপ্তির যে ঝোঁক সেটা অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাতে করে সৃজনশীলতা কিন্তু কমেছে। গঠনগত দিক থেকে কিন্তু বাচ্চারা অনেক পিছিয়ে যাচ্ছে। চলে আসি প্রশ্ন নাম্বার 11তে, গার্লস এডুকেশন ইন দ্য কান্ট্রি হ্যাজ বিন প্রোগ্রেসিভ ভেরি স্লোলি ডিউ টু। মেয়েদের শিক্ষা এই দেশে খুব ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে কেন? এখানে বলতে হবে কেন। কনজারভেশন অ্যাটিটিউড টুয়ার্ডস গার্লস, অর্থাৎ
মেয়েদেরকে সংরক্ষণের চোখে দেখা হয়, যে মেয়েদেরকে বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ তো এই সমস্ত যে স্লোগানগুলো রয়েছে, হ্যাঁ এটা খারাপ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা খারাপ দেখায়। কেন খারাপ দেখায়? কারণ একদিকে বলা হচ্ছে ছেলে মেয়েদের অধিকার সমান, আবার অন্যদিকে মেয়েদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে, তাতে করে কিন্তু তাদের যে শিক্ষার যে প্রোগ্রেস সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তারা সংরক্ষণের বস্তু, তা কিন্তু নয়। এই জায়গাটা কিন্তু পরিবর্তন করা অবশ্যই দরকার। তো এখানে বলছে গার্লস এডুকেশন ইন কান্ট্রি হ্যাজ বিন প্রোগ্রেসিভ ভেরি স্লোলি। কেন খুব ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে, মানে সেই গতিটা কেন পাচ্ছে না? কনজারভেশন অ্যাটিটিউড টুয়ার্ডস গার্লস, মেয়েদের প্রতি সংরক্ষণের যে মানসিকতা সেটা। প্রেফারেন্স ফর বয়েজ, যেখানে ছেলেদেরকে বেশি প্রেফার করা হয়। আর্লি ম্যারেজ, অর্থাৎ মেয়েদের অনেক আগেই বিয়ে দিয়ে দেওয়ার যে প্রবণতা সেটা। অল অফ দি অ্যাবাভ, ওপরের সব কয়টি ঠিক। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উপরের সব কয়টি ঠিক। অনেকেই বলতে পারে যে কনজারভেশন অ্যাটিটিউড টুয়ার্ডস গার্লস এটা কেন হলো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি বলে রাখি, এক্ষেত্রে যুক্তিটা হচ্ছে ঠিক এরকম যে মেয়েদেরকে যত সংরক্ষণের নজরে দেখা হবে তাদেরকে সমান অধিকার দেওয়ার কথা একদিকে বলা হচ্ছে, আবার সংরক্ষণের নজরে দেখা হচ্ছে। এটা কিন্তু মানে স্ববিরোধী উক্তির মতো হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, তো ছেলেদেরকে যেহেতু সংরক্ষণের নজরে দেখা হয় না, তাই আশা করি মেয়েদেরকেও সংরক্ষণের নজরে দেখা উচিত নয়। তাদেরকেও সমানভাবে মিশতে দিতে হবে, সমানভাবে শিক্ষার অধিকার দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ তাদের জন্য অবশ্যই বিভিন্ন রকমের ছাড় থাকবে, বিভিন্ন রকমের স্কিম থাকবে, তা বটে, কিন্তু এই যে কনজারভেশনের যে থটটা, এই অ্যাটিটিউডটা, এটা চেঞ্জ করার দরকার। তাই অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 12 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস ওয়ার ডিনাইড ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটিস। সঠিক উত্তর হবে, সরি আগে অপশানসগুলো দেখো, বলছে এই যে গ্রুপগুলোর মধ্যে, নিচে যে গ্রুপগুলোর কথা বলেছে, সেই গ্রুপগুলোর মধ্যে কোনটা ইকুয়ালিটিকে ডিনাই করে, এডুকেশনাল অপরচুনিটির যে ইকুয়ালিটি রয়েছে, হ্যাঁ সবার জন্য শিক্ষা, এটাকে ডিনাই করে বা এটাকে ঠিক করে না। গার্লস অ্যান্ড উইমেন, অর্থাৎ মেয়ে এবং মহিলাদের এডুকেশন। শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, এসসি এসটি। ব্যাকওয়ার্ড মাইনরিটিস অ্যান্ড ডিসেবল পার্সন, ব্যাকওয়ার্ড মাইনরিটিস বলতে এখানে ওবিসি এ যারা মুসলিম ক্যাটাগরি এবং ওবিসি বি যারা হচ্ছে অন্যান্য পিছিয়ে পড়া আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এবং ডিসেবল পার্সনস বলতে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের। অল অফ দি অ্যাবাভ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অল অফ দি অ্যাবাভ। ঠিক আছে, নাম্বার 13 বলা হয়েছে ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন আর অলসো নোন অ্যাজ। ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন মানে কি সেটা বলতে হবে। হ্যান্ডিক্যাপ চিলড্রেন মানে যারা শারীরিকভাবে বিকলাঙ্গ। ডিসেবল চিলড্রেন যারা স্পেশালি এবলড, তাদেরকে ডিসেবল বলা হয়। ইম্পেয়ার্ড চিলড্রেন, অল। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইম্পেয়ার্ড চিলড্রেন, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলে আসে কোশ্চেন নাম্বার 14, বলছে চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, মানে পড়তে গিয়ে সমস্যা। হ্যাঁ পড়তে গিয়ে সমস্যা হচ্ছে, তার অর্থ কী? পড়তে গিয়ে সমস্যা হলে সেটাকে কী বোঝাচ্ছে, বা এই চারটা অপশন আমাদের বলতে হবে। সাচ চিলড্রেন ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লার্ন, এই সমস্ত বাচ্চারা তাদের মধ্যে এবিলিটি নেই, পড়ার শেখার কোনো এবিলিটি নেই। সাচ চিলড্রেন হ্যাভ সাম ফিজিক্যাল ডিসএবিলিটিস, এই সমস্ত বাচ্চাদের কিছু কিছু শারীরিক ডিসএবিলিটি রয়েছে, শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। সাচ চিলড্রেন হ্যাভ সাম মেন্টাল ডিসঅর্ডার্স, এই সমস্ত বাচ্চাদের কিছু মানসিক ডিসঅর্ডার রয়েছে, হ্যাঁ অসামঞ্জস্যতা রয়েছে। সাচ চিলড্রেন হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লার্ন বাট ক্যান নট ইউজ দ্য অ্যাবিলিটি ইফেক্টিভলি, এই সমস্ত বাচ্চাদের সমস্ত রকমের অ্যাবিলিটি রয়েছে শিক্ষা লাভের, কিন্তু তারা সেগুলোকে ইউজই করে না। তো কী হবে সঠিক উত্তর? লার্নিং ডিফিকাল্টি হচ্ছে যে সমস্ত বাচ্চাদের এবিলিটি রয়েছে বাট তারা সেটাকে ঠিকঠাক ইউজ করে না, বা কোনো কারণে ইউজ করতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। এবং আজকে সেটা শেষ প্রশ্ন, আজকে 15টাই নিয়েছি, পরের ক্লাস থেকে আমরা 20টা বা তার বেশি করার চেষ্টা করব। তোমরা ফিডব্যাক দিও, তোমাদের পজিটিভ ফিডব্যাকটা খুব বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ব্রাইট চিলড্রেন হুজ আইকিউ ইজ মোর দ্যান, অর্থাৎ ব্রাইট চিলড্রেন মানে কি যারা খুব ভালো স্টুডেন্ট, তাদের আইকিউ কত হয়? ঠিক আছে, 150, 130, 160, 140। সঠিক উত্তর কী হবে? ব্রাইট চিলড্রেনদের আইকিউ হয় অপশন নাম্বার বি, 130। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে সেটের মোট 15টা প্রশ্ন। তোমরা যারা যারা লাইভ অ্যান্সার করলে তোমাদের 15তে স্কোর কত হলো তোমরা সেটা জানাতেই পারো চাইলে কমেন্টে, এবং এরকম ভিডিও আরও লাগলে অবশ্যই তোমরা জানিও, এবং কেমন হচ্ছে ক্লাসেসগুলো সেটাও তোমরা জানাতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM অনলাইন ক্লাসেস। থ্যাংক ইউ ভেরি মাচ।